হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা আলোচনা করা হবে এটা হচ্ছে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের আলো যে আছে সেই চ্যাপ্টারের পার্ট, ঠিক আছে। তো এখানে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে আলোক তরঙ্গ সম্বন্ধে। তো 49 নম্বরের প্রশ্নটা দেখো যে কি বলা আছে, আলো কি ধরনের তরঙ্গ। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে আলো হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এবার 50 নম্বরের প্রশ্নটা আছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্যগুলো লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে শূন্য মাধ্যমের মধ্য দিয়ে ওই তরঙ্গ চলাচল করতে পারে। 2 নম্বরটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর 3 নম্বরটা আছে যে এই তরঙ্গ তির্যক প্রকৃতির হয়। 4 নম্বরটা তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা এই তরঙ্গ বিক্ষেপিত হয় না। এবার দেখো যেটা 51 নম্বরের আর কি আলোচনা করা হয়েছে যে আলোটা যে আছে সেটা যে আসে না সূর্য থেকে কিংবা যেখান থেকেই, সেটা এইভাবে মানে বাঁকাবাঁকি করে আসে। তো এটাকে বলছে আলোক তরঙ্গ। তো আলোক তরঙ্গে যেটা প্রশ্ন হবে আর কি, 1 নম্বরে যে কম্পাঙ্ক কাকে বলে, এর একক কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে হচ্ছে তরঙ্গটির কম্পাঙ্ক বলে। মানে প্রতি সেকেন্ডে যতগুলি কম্পন, মানে এখান থেকে স্টার্ট করে এই যে একটা কম্পন পূর্ণ হলো, সেমভাবে দেখো এখান থেকে শুরু করে আবার এখানে একটা কম্পন কমপ্লিট হতে হবে। তো 1 সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন হয় সেটাকে তার কী বলা হয়, কম্পাঙ্ক। তো কম্পাঙ্কের এসে একক কী হয়ে যাচ্ছে, হার্জ, ঠিক আছে। এবার 2 নম্বরে যেটা দেখো তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে হচ্ছে ল্যামডা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, এর একক কী। তো অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে একটি পূর্ণ কম্পনের ফলে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এর এসআই একক হয়ে যাচ্ছে মিটার এবং সিজিএস একক হয়ে যাচ্ছে সেন্টিমিটার। এবার দেখো যেটা আছে 3 নম্বর যে তরঙ্গের বেগ কী, এর একক কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে হচ্ছে তরঙ্গের বেগ বলে। মানে একক সময়ে যে যতটা দূরত্ব অতিক্রম করবে সেটাকে হচ্ছে তরঙ্গের বেগ বলা হয়। আর এর এসআই একক হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড। এরপরে যেটা 52 নম্বরের প্রশ্ন আছে যে আলোর প্রতিসরণের ফলেও কোনটি অপরিবর্তিত থাকে। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কম্পাঙ্ক। 53 নম্বরের প্রশ্ন যে পরম প্রতিসরাঙ্ক ও আলোর বেগের মধ্যে সম্পর্কটি লেখো। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে মিউ সমান সমান c/v, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তবে এই জিনিসটা একটু মনে রাখবে, কারণ এখান থেকে হচ্ছে আমাদের আলো থেকে যে প্রশ্ন আসবে, মনে করো ইসের ম্যাথমেটিক্যাল, সেখান থেকে এই সময় এইটার সাহায্যে আর কি অনেক প্রশ্ন আসবে। তো মিউ মানে এখানে হচ্ছে প্রতিসরাঙ্ক, সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি মানে হচ্ছে ওই নির্দিষ্ট মাধ্যমের হচ্ছে আলোর বেগ। তারপরে দেখো যে নোট করা আছে যে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1-এর বেশি হয়। এর কারণটা কি দেখো, শূন্য মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি, মানে সি গ্রেটার দেন ভি, মানে সিটা সবসময় বড় হবে ভি এর থেকে, এই জন্য এটা এর মানটা সবসময় 1-এর বেশি হয়। এবার 54 নম্বরের প্রশ্ন যেটা যে প্রতিসরাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। তো এটা হচ্ছে বিজ্ঞানী যে কসি আছে সেই অনুযায়ী আর কি, মিউ সমান সমান a+b/λ²। এটা হচ্ছে প্রতিসরাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। মিউ যেখানে হচ্ছে প্রতিসরাঙ্ক, ল্যামডা মানে জানি তরঙ্গ দৈর্ঘ্য, এ আর বি হচ্ছে এখানে ধ্রুবক, মানে নির্দিষ্ট কোনো সংখ্যা হতে পারে। তারপরে যেটা টপিক আছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বর্ণালী। তো এটা 55 নম্বরের প্রশ্ন যে তড়িৎচুম্বকীয় বর্ণালীর কয়টি অংশ। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে দুটা, একটা হচ্ছে দৃশ্যমান বর্ণালী আর একটা হচ্ছে অদৃশ্য বর্ণালী। অদৃশ্য বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যের সঠিক ক্রমটি লেখো। তো এইসব প্রশ্ন এখনকার দিনে খুব দেখা যায়, কারণ একটু ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করে। তো দেখো কী কী আছে যে গামা রশ্মি, এক্স রশ্মি, অ্যারো দিয়ে, হ্যাঁ, মানে লেস দেন, এক্স রশ্মি তো অতিবেগুনি রশ্মি, তারপরে হচ্ছে দৃশ্যমান আলো। এইখানে যাদের তরঙ্গ দৈর্ঘ্য থাকবে তাদেরকে আমরা হচ্ছে দেখতে পাবো বা দেখতে সাহায্য করবে। আর বাকি এর যে নিচে আছে এগুলো হচ্ছে অদৃশ্য, ঠিক আছে, অদৃশ্য বর্ণালী। আর তার যে উপরে আছে এগুলো হচ্ছে অদৃশ্য বর্ণালী। তারপরে কি আছে দেখো, অবলোহিত রশ্মি, মাইক্রো তরঙ্গ, রেডিও তরঙ্গ। তার সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কার কম, গামা রশ্মির, সব থেকে বেশি রেডিও তরঙ্গের। এইভাবে আর কি ক্রমটা সাজানো হয়েছে। তারপরে দেখো যেটা 57 নম্বরে যে অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি ও গামা রশ্মির ব্যবহার ও ক্ষতিকর প্রভাব। তো এটা হচ্ছে যে কোনো বই থেকেই পড়বা, ঠিকঠাক করে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা চলে আসবো টপিক হচ্ছে আলোর বিক্ষেপণ। তো
তো 58 নম্বরের প্রশ্ন যেটা বলা আছে যে রেলের বিক্ষেপণ সূত্রটি লেখো। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা মানে আই তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়, মানে আই প্রপোর্শনাল টু 1/λ⁴। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে। তাহলে 59 নম্বরের প্রশ্ন যে দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে আলোর বিক্ষেপণের জন্য। 60 নম্বরের প্রশ্ন আছে যে বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে দৃশ্যমান বর্ণগুলির মধ্যে আর কি লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক, ফলে লাল আলোর বিক্ষেপণ খুবই কম হয়, এই জন্যই হচ্ছে লাল আলো ব্যবহার করা হয়। 61 প্রশ্ন দেখো যে 61 নম্বরের প্রশ্ন চাঁদের আকাশ কালো দেখায় কেন? তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, মানে চাঁদ যে আছে ঠিক আছে সেখানে কোনো বাতাস কোনো কিছুই নেই, বায়ুমণ্ডল নেই, তো সেখানে সূর্যের আলোর কোনো বিক্ষেপণ হয় না, মানে সূর্যের আলোক রশ্মিটা যদি সেখানেও পড়ে তাহলে কোনো কিছুতে আঘাতপ্রাপ্ত হয় না বাতাসের মধ্যে, তাই সেখানে বিক্ষেপিত হয় না, তাই চাঁদের আকাশটা হচ্ছে কালো দেখায়। তো কোনো প্রশ্নে যদি ডাউট থাকে ঠিক আছে কমেন্ট করে জানাবা, আমি ট্রাই করব উত্তর দেওয়ার। তো যাই হোক আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।